আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথা মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত, চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে রাজনৈতিক দলগুলো, অভিযোগ বদিউল আলম মজুমদারের। রাজনীতিবিদদের জনমুখী হওয়ার পরামর্শ। এবং হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, আদালতে হাজির করার নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় ইসি এটি নিয়ে ভাবছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনের সাংবাদিকদের সাথে তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের কর্মসূচির অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি তো অপেক্ষা করছি, আমি তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য অপেক্ষা করতে কাজ করে যাচ্ছি। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই ইসির। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাই যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের নিয়ম ভাঙার ইচ্ছাকে দমন করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। নতুন দলের নিবন্ধন দিতে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে জানিয়ে সিইসি আরও বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এই সেমিনারে তিনি বলেন, যারা পিআর চায় তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, অসাংবিধানিক দাবিতে দেশকে অস্থিতিশীল করে একটি দল নিজেদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করতে চায়। তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর পদ্ধতিতে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। এটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না। অন্যদিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। চীনা প্রতিনিধি দলকে একথা জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জয়লাভ করলে শাসক নয় সেবক হতে চায় জামায়াত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদিন সজীব। ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার সহ কয়েকটি দাবিতে রাজপথের আন্দোলনে সরব হয় জামাত ইসলামী। এতেই প্রশ্ন ওঠে আগামী নির্বাচন নিয়ে দলটির অবস্থান নিয়ে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর জামাতের অবস্থান পরিষ্কার করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামাত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে। গণঅভ্যুত্থানের পরও ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানায় জামাত ইসলামী। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। বাংলাদেশের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখার আশ্বাসও দেয় চীনা প্রতিনিধিরা। We have supported each other, treated each other as equals for win-win outcome. আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আচ্ছা, বলতে পারেন কোন কোন রাজনৈতিক দলের চাপের মুখে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই। দুপুরে মৌলভীবাজার জেলা উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা চাই এরপর তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতিবিদরা সৎ ও জনমুখী না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি রাজনৈতিক দলগুলো, মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ। তরিক ইসলামের রিপোর্ট। বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা এমন বাস্তবতায় আলোচনা সভার আয়োজন করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। আলোচনায় অংশ নিয়ে বক্তারা জানান, ক্ষমতা ও সেবার বিকেন্দ্রীকরণ ছাড়া স্থানীয় উন্নয়ন সম্ভব নয়। আর্থিক খরচ এবং কর তোলা এই ব্যবস্থাপনা শক্তিশালী হয়, সেই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে হবে। Growth rate has fallen, the job creation growth rate fallen from 3.3% to 1.8%. একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগবে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ের টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। একটা everything MP has a role. সভার প্রধান অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে বাড়াতে হবে জনগণের সম্পৃক্ততা।
জনগণের নেতৃত্বে জনগণকে সংগঠিত করেই এবং এই স্ট্রাকচারগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আরও শক্তিশালী কার্যকর করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল রিভলিউশনের মাধ্যমে আমাদের করতে হবে। কিন্তু ওই যে আমাদের যদি করতে হয়, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হয়, ওই জনগণের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার উন্নয়নে সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। The LDCs suffered the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় মেটলাইফ, সেভরন, এক্সেলারেটরস সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। When you make your investment in Bangladesh, just think about the physical boundary of Bangladesh, think about the regional boundary of Bangladesh, the possibility of making that process happen. And in future, those who will be investing in the region. নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান এনসিপি নেতা। ওই মামলায় দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত সোমবার আক্তার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান আক্তার হোসেন। আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রথমবারের মতো এই মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দেয়া হয়েছে সারা দেশে সংগঠিত অপরাধের নেতৃত্বের দায়। আগামী 29 সেপ্টেম্বর ইনুকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
ভাইরাল হওয়া এক ফোন আলাপে দেখা যায় জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে সরকারের কৌশল কেমন হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পরামর্শ দিয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আমাকে যেটা বলবেন আমি ইনশাআল্লাহ করব। না ওই তালিকাগুলি তো করে ফেলান আর গত বছর 23 ডিসেম্বরে জব্দ করা সেই ফোন আলাপের সূত্র ধরে তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে বৃহস্পতিবার 1679 পৃষ্ঠার নথিপত্র, 3টি অডিও, 6টি ভিডিও ক্লিপ সহ 39 পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছেন। মিনোর নাওয়ের সাথে সাক্ষাৎকার দিয়ে উস্কানি দিয়েছেন, আরও অন্যান্য অপরাধ তার সাথে বর্ণনা আছে। 20 তারিখ উনি শেখ হাসিনার সাথে ফোন আলাপে যেটা জানিয়েছেন যে লোকাল এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে, লোকাল এসপি আগের দিন কী করেছেন তার বর্ণনা, ষড়যন্ত্র করছেন তার অভিযোগ আছে, কারফিউ জারির নির্দেশ দিয়েছেন তার অভিযোগ আছে। তারপরে আবার 4 তারিখে কথা বলেছেন, কথা বলে আন্দোলনের যত কার্য গৃহীত হয়েছে সবগুলোকে সমর্থন করছে। মোট কথা ওনার বিরুদ্ধে অ্যাট এ গ্ল্যান্স যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। প্রথমবারের মতো এ মামলায় দেশের সীমানা ছাড়িয়ে অপরাধের ঘটনাস্থল হয়েছে প্রতিবেশী দেশের একটি শহর। কেন, সেই ব্যাখ্যাও দেয় রাষ্ট্রপক্ষ। সাক্ষাৎকারটি মুম্বাইয়ে প্রচারিত হয়েছে, যার কারণে আমরা ভারতের মুম্বাইকে ঘটনাস্থল দেখাচ্ছি। 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে 14 দলের শরিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। যেসব ট্রাভেল এজেন্সি ফলস বুকিং দিয়ে বিমানের টিকিটের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না বলে দাবি করেন তিনি। 1 নভেম্বর থেকে প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিগত 1 বছরে মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি তুলে ধরা হয় এতে। সচিব নাসরিন জাহান বলেন, নভেম্বর থেকে 4 মাস খোলা থাকবে সেন্ট মার্টিন, তবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে থাকতে পারবেন পর্যটকরা। 1 নভেম্বর থেকে আশা করছি খুলবো, সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে। এ সময় বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিমানের টিকিটের দাম বৃদ্ধিতে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না আপনারা? উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বশিরউদ্দিন। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, তো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা। কাজ শেষ হলেই এয়ারপোর্টের 3rd টার্মিনাল চালু করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনো হয়নি। আমাদের এখানে 21,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। সারা দেশের পর্যটন স্থান ও পর্যটকদের নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকলকে ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পেলে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বায়ু দূষণ আর যানজটে অতিষ্ঠ হয়ে অনেক বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চ্যানেল আই কার্যালয়ে বিতার্কিকদের পরিবেশ ভাবনা বিষয়ক সংলাপে কথা বলেন তিনি। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে মানুষ ক্ষতির শিকার হচ্ছে, অন্যদিকে ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ। মিজান শাহজাহানের রিপোর্ট।
পরিবেশ প্রকৃতি ভালো না থাকে। চ্যানেল আইতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনার। এতে অংশ নেন 8টি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা। পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজকরা। কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে জলবায়ু তহবিলের অপব্যবহার হয়েছে। বিশেষ জেলাকে অগ্রাধিকারের নামে বৈষম্য করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারী যখন এয়ারপোর্ট থেকে তার নির্দিষ্ট হোটেলের দিকে রওনা হয়, তখন কিন্তু তিনি গাড়িতে হঠাৎ করে আটকে উঠেন। তারা যে ভাঙাচোরা গাড়িগুলো দেখেন, যে ধোঁয়া দেখেন, যে রাস্তার পাশে যে ফুটপাতের মধ্যে যে চায়ের দোকান দেখেন, টি স্টল দেখেন, যেভাবে রাস্তা পারাপার দৌড় দিয়ে পারাপার হয়ে থাকে, এতে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে এসে ফিরে যেতে পারে। তারা মনে করতে পারে, বাবা এটা কোথায় আসলাম, যে এখানে কোনো কিছুর কোনো ঠিক নাই, একটা গাড়ির ঠিক নাই, একটা বাসের ঠিক নাই, যে যার মতো করে হর্ন দিচ্ছে, যে যার মতো করে ধাক্কাধাক্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সমন্বিত উদ্যোগই পারে পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এখন জলবায়ু ঋণ ফাঁদে আমরা আসলে। তো 30 বছরে কিন্তু আমি বলবো অগ্রগতি 30%ও হয় নাই। কিন্তু তো সেই জায়গায় কিন্তু আমরা একটু হতাশই বলতে পারি। বাংলাদেশে পাওয়া জলবায়ু অর্থায়ন ও অনুদানের অনুপাত 2.7, যা স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি গড় মান 0.7-এর প্রায় 4 গুণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ডক্টর এস.এম. মুর্শেদ। আলোচকরা বলেন, পরিবেশ দূষণের ফলে দেশে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই দূষণ বন্ধ হবে না বলেও মত তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে আয়োজন জরুরি বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা স্বস্তিতে নেই। পতিত আওয়ামী সরকার ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যবসা বাণিজ্যের ধ্বংস ডেকে এনেছে। ফলে প্রকৃত ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে হাহাকার করছে। যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসবে, ততদিন দেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে না বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে বায়তুল ফালা মাদ্রাসা কমপ্লেক্সে মোহাম্মদপুর শের শাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সমিতির শপথ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন ফরহাদ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপির নির্বাহী সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন। আমরা আশা করি যে বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হলে ব্যবসায়ীদের মধ্যে যে বিনিয়োগ করবার জন্য এখনো পর্যন্ত তাদের মধ্যে যে চ্যালেঞ্জ রয়েছে, সংকট রয়েছে, সেগুলি আমরা দূর করতে পারবো। আজকে নির্বাচনকে সামনে নিয়ে যে নানা রকম ভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, সেই ধোঁয়াশা থেকে আমাদের বের করে আসতে হবে। আমি আশা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশে আসবেন, আমাদের মহাসচিব মহোদয় দেশে আসবেন, জামাতের নেতৃবৃন্দ বাংলাদেশে আসবেন। খুব অচিরেই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের পূর্ণাঙ্গ রূপে একটা নির্বাচন কমিশন যেটি ঘোষণা করেছেন, তার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। আমরা বারবার বলে আসছি, যদি 3 বা 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত, আজকে দেশের এই অবস্থা হতো না। কিন্তু সেই সময় আমাদেরকে বলেছে আমরা খালি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, নির্বাচন চাই। নো, বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি গণতন্ত্রের বিশ্বাস করে, এই কারণে নির্বাচনটা চায়। প্রত্যেকটি জায়গায় জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এরই মধ্যে মন্দির মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি কঠোর নিরাপত্তার বেষ্টনী থাকছে দেশের পূজা মণ্ডপগুলোকে ঘিরে। সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বর্ষা শেষে প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। একদিকে কাশফুলের মন মাতানো দোলা, অন্যদিকে কানে বাজে ঢাক শঙ্খধ্বনি। দেবীকে বরণ করতেই যেন শরতের এত আয়োজন। আর দুদিন পরেই ষষ্ঠী।
দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সব কাজে শেষ হয়ে গেছে, শুধু চুল লাগাতে আর চূড়াটা লাগাতে বাকি আছে। তারপরে আগামী শনিবার, রবিবার দিন ষষ্ঠী, শনিবার দিন প্রত্যেকটা প্রতিমা আমাদের ডেলিভারি দিতে হবে। এবারের পূজা হবে উৎসবমুখর পরিবেশে, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। অসুর মানে অশুভ শক্তি, এটা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটাই কামনা করে। কাজেই এটা সার্বজনীন একটি প্রার্থনা, হয়তো সেটার আঙ্গিকটা ভিন্ন, আমরা একভাবে করি, অন্য সম্প্রদায় আরেকভাবে করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা এই পূজা যাতে সুন্দর হয় এবং মানুষ যাতে স্বস্তি মতে, শান্তি মতে বাংলাদেশের প্রত্যেক মানুষ এই পূজার উপভোগ করতে পারে, সেই চেষ্টা নিয়েছেন। দেবী এবার আসছেন গজে, যার প্রভাবে ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি। তবে দেবীর ফিরতি বাহন দোলা থাকায় ভক্তদের মনে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করলেও তাদের বিশ্বাস দেবী দুর্গা মাতৃরূপেই আগলে রাখবেন তার সন্তানদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি ডাক্তার বাহারুল আলম। রাজধানীর সূত্রাপুরে বাংলাবাজার পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি বলেন, বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইজিপি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা রাজপথের শক্তি দেখানোর চেষ্টা অব্যাহত রাখলেও পুলিশ তাদের প্রতিহত করছে। ধর্মীয় মতপার্থক্যের কারণে সংঘাত এড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান। আমরা থ্রেট ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। প্রস্তুতি পর্বে অনেক জায়গাতে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথা নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করব না, অবহেলা করব না। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিল্পাঞ্চল, তেজগাঁও, তেজকুনিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তেজকুনিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার সাহা, শাহিনবাগ সার্বজনীন পূজা কমিটির সভাপতি এম দাস রঞ্জিত উপস্থিত ছিলেন। এবারে পুবলে ব্যাংক বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা 8 দিন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদীপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে 26 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বন্দরের অভ্যন্তরে থাকা আমদানি করা পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিকভাবে চলবে। 4 অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রুগ্ন 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে শেয়ার বাজার থেকে তালিকাচ্যুত হলে সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণের সুনির্দিষ্ট আইন নেই। এজন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান তারা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী 5 ব্যাংকের মোট আমানতের প্রায় 1,52,000 কোটি টাকার বিপরীতে ঋণের পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করছে। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করা ওইসব ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো সুরক্ষা নীতিমালা নেই বলে মনে করছেন অনেকেই। যারা ব্যাংকের মালিক, যারা শেয়ারহোল্ডার, যারা এই কোম্পানির
মূল মালিক বলা চলে, তাদের এই মার্জারের ক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, তাদের পুঁজি কি হবে, এই শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিয়োগ তার কি হবে, এই সম্পর্কে টাকা এখন পর্যন্ত সরকার দেয়নি। এটা খুবই বাজারের জন্য দুঃখজনক। আমি মনে করি যে এই ধরনের মার্জার অ্যাকুইজিশন বা অথবা যাই কিছু করুক, নিশ্চিত কোনো কোম্পানি সেক্ষেত্রে বিনিয়োগকারীদের যে মূল বিনিয়োগটা আছে সে সম্পর্কে সরকার একটা রূপরেখা থাকা উচিত। কারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষক যে সরকার দায়িত্বের মধ্যে পড়ে, তাদের শেয়ার হোল্ডারদের বিনিয়োগটি সুরক্ষা দেওয়ার জন্য যে আইনি ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। সাধারণ বিনিয়োগকারীরা এরই মধ্যে এই 5 ব্যাংকে বিনিয়োগ করে মূলধন হারিয়েছেন। যারা বেশি দামে শেয়ার কিনেছেন তাদের ক্ষতির পরিমাণ আরো বেশি। পুঁজিবাজারেও এই একীভূত ব্যাংক হিসেবে এটিও একটি সবল প্রতিষ্ঠান হিসেবে এখানে আবির্ভূত হবে। কিন্তু সেই সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় যে শেয়ার হোল্ডারদেরকে দ্রুততর সময় জানানোটা পুঁজিবাজার কর্তৃপক্ষের যেমন জরুরি এবং কেন্দ্রীয় ব্যাংকেরও এই ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করা প্রয়োজন। এই পরিস্থিতিতে তারা যদি মনে করেন যে তার এক ধরনের অনিশ্চয়তা বোধ করছেন, দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা রয়েছে, তারা হয়তো তাদের হাতের শেয়ারগুলো ছেড়ে দিতে পারেন। আর যদি তারা কেন্দ্রীয় ব্যাংকের উপর আস্থা রাখেন এবং এসিসি কর্তৃপক্ষের উপরে আস্থা রাখেন, তাহলে আমরা এটা আশা করতে পারি যে একসময় এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে ক্ষুদ্র যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উচিত হবে শেয়ারগুলো ধরে রাখা। দুর্বল ব্যাংকগুলোর বিপর্যয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এমনটাই প্রত্যাশা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে জায়গা পেতে পাকিস্তানের বিপক্ষে 136 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 1 রান। এর আগে দুবাইয়ে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে নাস্তানাবুদ পাকিস্তান। দলের 4 রানে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারে 100 উইকেটের ফুল ফোটান তাসকিন আহমেদ। এরপর টাইগারদের বোলিং তোপে 49 রান তুলতে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে সালমান আগার দল। 2 বার প্রাণ পাওয়া শাহিন শাহ আফ্রিদি দলকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাসকিন। 7ম উইকেটে নওয়াজ ও হারিসের 38 রানের জুটিতে 17 রানের গন্ডি পার হয় পাকিস্তান। 23 বলে 31 রান করা হারিসকে বিদায় করে জুটি ভাঙেন মেহেদী হাসান। এরপরের ব্যাটারদের মধ্যে ছিল দলকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত 8 উইকেটে 135 রানে থামে পাকিস্তান। তাসকিন আহমেদ 3টি আর 2টি করে উইকেট নেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোয় প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিকেলে 2 মিনিটের ঝড়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের দল। খেলার 3য় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে 2 ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোলকিপারের উপর দিয়ে বল জালে জড়ান অপু রহমান। এরপর গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। শনিবার ভারত ও নেপালের মধ্যকার বিজয়ীর বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত, চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে রাজনৈতিক দলগুলো, অভিযোগ বদিউল আলম মজুমদারের। রাজনীতিবিদদের জনমুখী হওয়ার পরামর্শ। এবং হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। আদালতে হাজির হওয়ার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।